স্যার এখনই আপনাকে একটু কোম্পানিতে যেতে হবে। রাজের কথায় রায়হান চোখ খুলে বিরক্ত নিয়ে বলে, কেন, এখন কোম্পানিতে কি কাজ? স্যার, হ্যাভনের ছেলেরা কোম্পানিতে হামলা করতে চেয়েছিল কিন্তু সক্ষম হয়নি। তাদের মধ্যে দুজনকে ধরতে পেরেছে গার্ডসরা। আমাদের এক্ষুনি যাওয়া প্রয়োজন। রাজের কথাগুলো শুনেই রায়হানের রাগ যেন মাথায় চড়ে যায়। সে ধপ করে উঠে দাঁড়ায়। শ্রাবু কিছু বলবে, তবে তাকে সেটার সুযোগ না দিয়ে রায়হান শেরওয়ানি পরেই চলে যায়। শ্রাবু চোখ টলমলো করে ওঠে, সন্তপনে চোখের পানি মুছে ফেলে। রায়হান সদর দরজা পার হতেই রাজ পেছন থেকে বলে, স্যার ড্রেস চেঞ্জ করবেন না? রাজের কথা কানে যেতেই তৎক্ষণাৎ রায়হান দাঁড়িয়ে পড়ে। একবার নিজের দিকে তাকিয়ে বিরক্তিতে কপালে ভাঁজ ফেলে আবার ভেতরে যেতে নিবে, তখনই আবার কিছু একটা মনে পড়ে যায়। সে রাজকে বলে, আজ আমি এই হাত কোনো পাপের কাজে লাগাবো না, তাই সমস্যা নেই, চল। রাজও সম্মতি জানিয়ে তার পিছু পিছু চলে যায়। তাদের এখন বের হতে দেখে লিসান মার্টিন পিছু ডেকে বলে, রায়হান, এখন তুমি কোথায় যাচ্ছ? রায়হান কোনো উত্তর না দিয়ে নিজের পোর্স নিয়ে বেরিয়ে যায়। মুক্তার খান সেই দিকে তাকিয়ে থাকে। রায়হানের এই বেপরোয়া স্বভাব তার কোনো কালেই পছন্দ ছিল না, তবুও মেয়ের খুশির জন্য সবকিছু সহজেই মেনে নিল। মুক্তার খানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লিসান মার্টিন তার কাঁধে হাত রেখে বলে, চিন্তা করবেন না, ও চলে আসবে, হয়তো কোনো জরুরি কাজ পড়ে গিয়েছে। মুক্তার খান মাথা নাড়িয়ে লিসান মার্টিনের সাথে আবারও কথা বলতে শুরু করে। রায়হানরা বেরিয়ে যাওয়ার 10 মিনিট পর সূর্য, সাইফুল, বিথি, রাফিদ, হৃদয়, সুমাইয়া আর মিতু নিচে নেমে আসে। রাত প্রায় 9টার কাছাকাছি। শ্রাবু সেই সন্ধ্যা থেকে এভাবেই বসে আছে। তাদের দেখে শ্রাবু লাফিয়ে উঠে বলে, এবার তাহলে আমি রুমে যাই, আর পারছি না এভাবে আর বসে থাকতে। সূর্য এগিয়ে এসে শ্রাবুর পাশে বসে বলে, একেবারে খেয়ে যা। শ্রাবু তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে বলে, আর কিছু খাবো না, এতক্ষণ যাবত অনেক কিছু খেয়ে নিয়েছি। শ্রাবুর কথা শুনে আর কেউ কিছু বলল না। সূর্য, বিথি, সুমাইয়া আর মিতু শ্রাবুকে নিয়ে শ্রাবুর রুমে চলে যায়। তাকে ফ্রেশ হতে বলে। শ্রাবু ফ্রেশ হয়ে আসে, আর তখনই রুমে ঢুকে জেরিন আর সায়াম। জেরিন শ্রাবুকে জড়িয়ে ধরে বলে, আসছি বেবি, আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ। এক্সাম শেষ হলে আমি আবার আসবো। শ্রাবু বিনিময়ে জেরিনকে জড়িয়ে ধরে হাসি মুখে বলে, আমি তোর অপেক্ষায় থাকবো। সায়াম এগিয়ে এসে শ্রাবুকে বলে, নতুন জীবনে সুখী হও, দোয়া করি। ভালো থেকো, আল্লাহ হাফেজ। সায়ামের কথায় যে চাপা একটা রাগ প্রকাশ পাচ্ছে সেটা সবাই বুঝতে পারে, তবে এই নিয়ে কেউ কিচ্ছু বলল না। জেরিন আর সায়াম একে একে সবার থেকে বিদায় নিয়ে নিচে এসে 3 কর্তৃর থেকেও বিদায় নেয়। তারপর বাড়ি থেকে বের হয়ে যায়। বাগানের দিকে গিয়ে লিসান মার্টিনকে দেখে তার সামনে যায়। লিসান মার্টিন তাকে দেখে দাঁড়িয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই জেরিন লিসান মার্টিনকে জড়িয়ে ধরে কান্নারত কণ্ঠে বলে, আমি তোমাকে খুব মিস করব পাপা। তুমি আমাকে অনেক আদর যত্ন করেছো এই কদিনে। আমাকে তুমি ভুলে যেও না। আমি আবার আসবো তোমার কাছে পাপা। জেরিনের কথায় লিসান মার্টিন মলিন হেসে বলে, আমার পাগলি মেয়ে একটা, আমি প্রতিদিন তোমাকে ফোন করব কেমন? তুমি কান্না করো না, এক্সাম ভালো হয়ে যায়। এক্সাম শেষ হলে বাবাকে বলো, বাবা তোমাকে আবার এখানে নিয়ে আসার ব্যবস্থা করবে। লিসান মার্টিনের কথায় জেরিন মাথা নাড়িয়ে সায় জানায়। তারপর সায়াম এগিয়ে এসে লিসান মার্টিনকে জড়িয়ে ধরে বলে, আপনি সেদিন বলেছিলেন আমি আপনার আর ছেলে, আমি যেন আপনাকে পাপা ডাকি, কিন্তু আমি একবারও ডাকিনি। তবে আজ ডাকছি। পাপা, আপনাকে খুব মিস করব। আপনি সত্যি সুপারহিরো। আপনার মতো পাপা সব ছেলে মেয়েদের হোক। আমি আবার আসবো আপনার কাছে পাপা। আজ আসি, আল্লাহ হাফেজ। তারা দুজন কথা শেষ করেই গাড়িতে উঠে বসে। তাদের দায়িত্ব নিয়ে গার্ডসরা এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে। তাদের যাওয়ার দিকে তাকিয়ে লিসান মার্টিন দুফোঁটা চোখের পানি ফেলে। আর জেরিন আর সায়াম চলে গেল, কাল বাদে পরশু তো বাকি সবাই আবারও চলে যাবে তাকে একা করে। কথাটা ভাবতেই তার বুকটা মুচড়ে উঠে। সে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে মুক্তার খানকে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। সূর্য আর বিথি দুজনে মিলে শ্রাবুকে সুন্দর করে সাজিয়ে দেয়। তারপর তারা শ্রাবুকে নিয়ে রায়হানের রুমে আসে। শ্রাবুকে বেডের মাঝখানে বসিয়ে দেয়। তারপর একে একে সবাই হাজির হয় রায়হানের রুমে। আর রায়হান তখনও আসেনি। সবাই অপেক্ষা করছে রায়হানের জন্য।
মিনিট 20 পর রায়হান আসে। তারপর ড্রয়িং রুমের চারপাশে চোখ বুলিয়ে শ্রাবুকে না পেয়ে বুঝে যায় শ্রাবু রুমে। তাই সেও ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে আর তার সাথে রাজও যায়। রায়হান সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে, ছেলে দুটোকে ডেথ সেলে বন্দি করে রাখ। 2 দিন আমি সেখানে যেতে পারবো না। তোর বোনকে সময় দেব। আর হ্যাঁ, তাদের খাতিরদারির যেন কোনো ত্রুটি না থাকে, শুধু বাঁচিয়ে রাখবি। রায়হানের কথায় রাজ মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করে। তারা কথা বলতে বলতে রুমের সামনে এসে দাঁড়ায়। রায়হান ভেতরে ঢুকবে তখনই সূর্য চিল্লিয়ে বলে, একদম ঢুকবি না, বাইরে দাঁড়া। রায়হান কপাল কুঁচকে রুমের বাইরে দাঁড়িয়ে যায়। রাত চলে যেতে নিলেও সূর্যের গলা শুনে থেমে যায়। তারপর পুনরায় ফিরে এসে রায়হানের পাশে দাঁড়ায়। তারপর রুমের ভেতর থেকে সবাই দরজার সামনে এসে দাঁড়ায়। সবাইকে এখানে দেখে রায়হান ভ্রু কুঁচকে সবাইকে বলে, কি সমস্যা? এখন কেন রুমে ঢুকতে দেওয়া হচ্ছে না? রায়হানের কথায় হৃদয় বলে, আগে টাকা দে, তারপর রুমে যা। রায়হান হৃদয়ের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে। কিসের টাকা দিব? তখন বিথি ফোরন কেটে বলে, ও মা, বউয়ের কাছে যাবে, টাকা দিবি না? বিথির কথায় রায়হান বিথির দিকে তাকিয়ে বলে, না, দিব না। তাহলে বউয়ের কাছে যেতেও পারবি না? সূর্য আবারও বলে ওঠে, তোর বউ তোর অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। এবার আমাদের টাকা দিয়ে দে, আমরাও চলে যাই, আর তুইও তোর বউয়ের কাছে যা। রায়হান সূর্যের কথায় কপালে ভাঁজ ফেলে বলে, তোরা না ওর বড় ভাই বোন, তাহলে তোদের লজ্জা করে না? বড় হয়ে ছোট বোনের বাসরে রুম আটকিয়ে আমার থেকে টাকা চাস? রায়হানের কথায় সাইফুল বলে, না শালা বাবু, লজ্জা করলো না? তুমি মধু খাবে আর আমরা বসে থাকবো কেন? আমাদেরও তো আমাদের পাওনা দিয়ে দাও, আমরাও চলে যাচ্ছি। সাইফুলের এমন কথায় হৃদয় আর রাজ কেসে ওঠে। হাজার হোক শ্রাবুর বড় ভাই বলে কথা, ছোট বোনের বাসর আটকে টাকা চাইছে, তাতে কেমন ফিল হচ্ছে? তার উপর আবার সাইফুলের লাগামহীন কথা। সূর্য সাইফুলকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়ে রায়হানের কাছে আবার টাকা চায়। রায়হান সূর্যকে জিজ্ঞেস করে, এখন আবার কত টাকা দিতে হবে? সবাই রায়হানের কথায় নড়ে চড়ে দাঁড়ায়। তারপর সূর্য কিছু একটা ভেবে বলে, যেহেতু বিয়ের গেটে 10 লাখ দিয়ে দিছিস, তাহলে এখন 1 লাখ দিলেই হবে। রায়হান রাজার দিকে তাকাতেই রাজ তাকে বলে, স্যার আপনার ক্যাশ তো নেই তাহলে? তুই যা, পাপার কাছে গিয়ে বল আমি টাকা চেয়েছি। রাজ রায়হানের কথা মতো লিসান মার্টিনের থেকে ক্যাশ এনে দেয়। রায়হান সূর্যের হাতে পাউন্ড তুলে দিয়ে বলে, যা, এবার সর, আমাকে রুমে যেতে দে, আমি টায়ার্ড। কথাটা বলতেই সবাই হাসি মুখে দরজা ছেড়ে দিয়ে চলে যায়। আর রায়হান রুমে ঢুকে দেখে তার সদ্য বিয়ে করা বউ বিড়াল ছানার মতো ফুলের বিছানায় গুটিসুটি মেরে শুয়ে গভীর ঘুমে মগ্ন। সে নিষ্পলক কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠোঁটে হাসি রেখে এগিয়ে যায় কাবাটের কাছে। সেখান থেকে একটা কালো ট্রাউজার আর অ্যাশ কালারের টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। মিনিট 20 মধ্যে রায়হান শাওয়ার নিয়ে রুমে ফিরে আসে। এসে দেখে শ্রাবু তখনও ঘুমে। রাত মাত্র 12টার কাছাকাছি আর শ্রাবু তখন গভীর ঘুমে মত্ত। রায়হান শ্রাবুর কাছে এসে কিছুটা ঝুঁকে দাঁড়ায়। সদ্য শাওয়ার নেওয়ায় তার চুল থেকে টপটপ করে পানি পড়ছে, আর সেই পানি এসে পড়ছে শ্রাবুর মুখে। 2 ফোঁটা পানি চোখে পড়তেই শ্রাবুর ঘুমের মধ্যেই কপাল কুঁচকে ফেলে। তা দেখে রায়হান নিঃশব্দে হাসে। আবার পানির ফোঁটা চোখের পাতায় পড়তেই শ্রাবু বিরক্ততে পিটপিট করে চোখ খুলে। চোখ খুলে তার চোখের সামনে রায়হানকে দেখে সে থমকে যায়। ভেজা চুলগুলো কপাল লেপ্টে আসে, আর সেখান থেকেই টপটপ করে পানি পড়ছে। শ্রাবু ঘোর লাগা দৃষ্টিতে রায়হানের দিকে তাকিয়ে আছে, আর রায়হানও এক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবুর চোখের দিকে। বড় বড় অক্ষি যুগল কালো কাজলের আঁকা। ওই চোখে যে কারো সর্বনাশ লেখা হয়ে যাবে এক নিমিষেই। এতটা মায়াবী চোখের অধিকারিণী আজ থেকে তার আমানত তার বউ। 21 বছরের সাধারণ নারী পরিপূর্ণ রূপে আজ থেকে তার হয়ে থাকবে। কথাগুলো ভাবতে ভাবতেই রায়হান শ্রাবুকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে। শ্রাবুর পরনে পাতলা ফিনফিনে কালো রঙের জর্জেট শাড়ি, হালকা মেকআপ, প্রসাধনী সাজ, তাতেই যেন নেশা ধরার মতো অবস্থা। রায়হান নেশালো কণ্ঠে বলে, 2 রাকাত নফল নামাজ পড়তে হবে হলুদিয়া। নতুন জীবনের শুরু আমাদের। আমি খারাপ হতে পারি, কিন্তু তোর ভালোর জন্য আমি সব করতেও পারি। যা, ফ্রেশ হয়ে অজু করে হয় নতুন অধ্যায় সূচনা হোক নফল নামাজের মাধ্যমে।
রায়হানের কথা কর্ণপাত হতেই ধ্যান ভাঙে শ্রাবুর। তারপর রায়হানের কথা মতো উঠে চলে যায় ওয়াশরুমে। 20 মিনিটের ভেতরে শ্রাবু ফ্রেশ হয়ে শাড়ি পাল্টে নর্মাল 3 পিস পরে অজু করে মাথায় ওড়না পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ততক্ষণে রায়হান নিজেও টি শার্ট পাল্টে সদেব রঙা পাঞ্জাবি পরে নেয়। তারপর দুজনে আগ পিস করে জায়নামাজে বিছিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেয়। নামাজ শেষ হতেই দুজনে মোনাজাতে আল্লাহর কাছে দুজনের জন্য প্রার্থনা করল। রায়হান পিছু ফিরে শ্রাবুর দিকে তাকে আলতো হেসে তার কপালে চুমু খেয়ে বলে, বিছানায় গিয়ে বস, আমি আসছি। শ্রাবু রায়হানের কথা মতো বিছানায় গিয়ে বসে আর রায়হান জায়নামাজ উঠিয়ে ভাঁজ করে কাবাটে রেখে আসে। তারপর রুমের ডান সাইডের কাউচের ড্রোর স্লাইড করে খুলে ভেতরে চলে যায়। মিনিট 20 পর রায়হান হাতে বেশ কিছু বক্স নিয়ে আসে। শ্রাবু সেগুলোর দিকে তাকিয়ে থেকে রায়হানকে বলে, এইগুলোতে কি আছে? রায়হান আলতো হেসে শ্রাবুর সামনে ড্রেসিং টেবিলের টুলটা টেনে বসে। তারপর বড় একটা বক্স প্রথমে হাতে নেয়। তারপর রায়হান সেটা খুলতেই শ্রাবু দেখতে পায় একটা লাল রঙের শাড়ি আর কিছু চুড়ির সাথে সিম্পল একটা স্বর্ণের নেকলেস। রায়হান বক্সটা শ্রাবুর হাতে দিয়ে বলে, এই শাড়ি, চুড়ি আর নেকলেসটা আমি আমার প্রথম উপার্জনের টাকায় তোর জন্য কিনে রেখেছিলাম। ভেবেছিলাম এই শাড়ি পরিয়ে তোকে ঘরে তুলব। পরে ভেবে দেখলাম না, এই শাড়িতে আমার হলুদিয়াকে শুধু আমি একা দেখব। তাই ভেবে রেখেছিলাম আমাদের নতুন জীবনের সূচনা হবে তোর এই শাড়ি পরে। তাই তুই আমার জন্য হলেও এই শাড়িটা এখন পরবি। তারপর রায়হান আরেকটা বক্স হাতে নেয়। সবগুলো বক্স কাঠের এবং প্রত্যেকটার উপর আমার হলুদিয়া পাখি লেখা খোদাই করে। রায়হান দ্বিতীয় বক্সটা খুলতেই বেরিয়ে আসে একটা প্রিন্সেস ফ্লোরাল গাউন আর একটা ক্রাউন। রায়হান গাউন আর ক্রাউনটা বক্স থেকে বের করে শ্রাবুর হাতে গাউনটা দিয়ে আর মাথায় ক্রাউনটা পরিয়ে দিয়ে বলে, আমি লন্ডনে আসার পর সারাটাক্ষণ আপসেট থাকতাম। শুধু তোকে দেখার জন্য মন ছটফট করতো, কিন্তু আমি নিরুপায় ছিলাম, তাই দেখতেও পারতাম না। একদিন অফিস থেকে ফেরার পথে একটা মলে এই গাউনটা দেখি। আমি 1 মিনিটও দেরি না করে মলে ঢুকে গাউনটার সামনে দাঁড়িয়ে এই গাউন পরিহিতা তোকে কল্পনা করি। কি যে মিষ্টি একটা পুতুল লাগছিল তোকে। তারপর কিছু একটা মিসিং লাগছিল। তারপর আমার মনে হলো এটার সাথে একটা ক্রাউন হলে বেশ লাগবে। তাই আমি কাল বিলম্ব না করে গাউনের সাথে মিল রেখে একটা ক্রাউন অর্ডার দিয়ে বানিয়ে নেই। আজ প্রায় 4 বছর হতে চলল এই গাউন আর ক্রাউনটার পুরনো হয়ে গেছে। তবু আমি রেখে দিয়েছিলাম তোকে একবার হলেও এই গাউনে দেখব বলে। রায়হান পাশ থেকে আরও একটা বক্স নেয়। সেটা খুলতেই বেরিয়ে আসে অনেকগুলো রেশমি চুড়ি। রায়হান চুড়িগুলোর দিকে তাকিয়ে শ্রাবুকে বলে, এই চুড়িগুলো আমি যখন লন্ডনে প্রথম দেখেছিলাম বেশ অবাক হয়ে ভেবেছিলাম এখানে এসব চুড়ি পাওয়া যায়। আমি চুড়িগুলোর দিকে এগিয়ে যাই। কিছু মুহূর্ত চুড়িগুলোর দিকে তাকিয়ে ভাবি, এই চুড়িগুলো যখন তোর হাত নাড়ানোতে ঝংকার তুলবে তখন আমার মনে প্রশান্তির হাওয়া বইবে। তাই আমি তখন সবগুলো চুড়ি কিনে আনি। এইগুলো প্রায় 2.5 বছর হবে এখানে আছে। চুড়িগুলো পরিস কিন্তু। তারপর একটা ছোট বক্স হাতে নেয় রায়হান। সেটা খুলতেই বেরিয়ে আসে প্রায় 50 থেকে 60টি হীরের আর স্বর্ণের আংটি। রায়হান একটা আংটি হাতে নেয় যেটাতে গোলাপি হীরের পাথরের মধ্যে খোদাই করে 2টো অক্ষর লেখা RS। রায়হান আংটিটা হাতে নিয়ে শ্রাবুকে পরানোর জন্য হাতে পাতে আর শ্রাবু রায়হানের হাতের উপর নিজের বাম হাত রাখে। রায়হান আলতো হেসে শ্রাবুর অনামিকা আঙ্গুলে আংটিটি পরাতে পরাতে বলে, আমার এক ক্লায়েন্টের বিয়েতে ইনভাইট ছিল, তো আমি তার বিয়েতে তাদের জন্য কাপল রিং কিনতে একটা ডায়মন্ডের শোরুমে যাই। সেখানে গিয়ে আংটিগুলো দেখে আমার তোর কথাই মনে পড়ছিল বারবার। তুই আংটি পরতে খুব ভালোবাসিস, তা আমার অজানা কিছু নয়। বাংলাদেশ থাকতে তোকে অসংখ্য আংটি আমি কিনে দিয়েছি, তবে সেটা স্বর্ণের বা হীরের ছিল না। তাই সেদিন তোর জন্য আমি এই আংটিগুলো কিনে আনি। তারপর আরেকটি মাঝারি সাইজের বক্স হাতে তুলে নেয় রায়হান। সেটা খুলতেই বেরিয়ে আসে কয়েক জোড়া নূপুর।
রায়হান শ্রাবুর পা দুটো নিজের উপর তুলতে নিলে শ্রাবু নাকচ করে, কিন্তু রায়হান শ্রাবুর পা দুটো নিজের ওরুর উপরে রেখে বক্স থেকে একজোড়া নুপুর হাতে নিয়ে শ্রাবুকে নুপুরগুলো পরাতে পরাতে বলে, আজ থেকে ঠিক 3 বছর 7 মাস আগে একটা বাচ্চা মেয়েকে দেখেছিলাম এই লন্ডনের মাটিতেও নুপুর পরে রাস্তায় হাঁটতে। বাচ্চা মেয়েটা দেখে আমার সর্বপ্রথম তোর মায়াবী মুখটাই আমার চোখের সামনে ভেসে উঠছিল। যখন তুই ছোট ছিলি আমি নিজের টিফিনে টাকা জমিয়ে তোকে একজোড়া নুপুর বানিয়ে এনে দিয়েছিলাম। তুই সেদিন নুপুরগুলো পেয়ে কি খুশি হয়েছিলি। সারাদিন নুপুর পরে ঘুরঘুর করতি। হঠাৎ একদিন বাইরে খেলতে গিয়ে এক পায়ে নুপুর হারিয়ে ফেললি। তারপর তোর সে কি কান্না। সেদিন তোর কান্না দেখে আমি বলেছিলাম তোকে আবারও নুপুর কিনে দিব, কিন্তু তখন আর আমি কিনে দেইনি। কিন্তু সেদিন বাচ্চা মেয়েটাকে দেখে আমার খুব ইচ্ছে করছিল তোর পায়ে আবারও নুপুর দেখার। আর সেদিনই আমি রাজকে দিয়ে তোর জন্য 20 জোড়া নুপুর বানিয়ে আনলাম। এই যে বক্সে 20 জোড়া 20 রকমের ডিজাইনের নুপুর আছে, সবগুলোই তোর জন্য। যখন যেটা ভালো লাগবে তখন তুই সেটাই পরবি। এভাবে রায়হান এক একটা বক্স থেকে এক একটা জিনিস বের করছে আর তা কেনার পেছনের কাহিনী বলছে। এভাবে সব বক্স খোলা হয়ে গেলে রায়হান শ্রাবুর হাতে এইচপি হাউজের দলিল আর বাংলাদেশ এবং ইন্ডিয়ান কোম্পানির শাখাগুলোর কাগজ তার হাতে তুলে দেয় আর তার রুমের সকল কিছুর দ্বিতীয় চাবি দিয়ে দেয়। রায়হানের নতুন কোম্পানির তৈরির কাগজপত্র শ্রাবুকে দিয়ে দেয়, কারণ রায়হান এবার লন্ডনের নতুন মেয়েলি ড্রেস বানানোর কোম্পানি শুরু করেছে, যেটা সে শ্রাবণ নামেই তৈরি করছে। তারপর রায়হান বেডসাইড টেবিলের ড্রয়ার খুলে দুটো বক্স বের করে। একটা বক্স খুলে প্রথমেই বের করে ডায়মন্ড চিকন দুটো চুড়ি। রায়হান নিজ হাতে সেই চুড়িগুলো শ্রাবুকে পরিয়ে দেয়। তারপর আরেকটা বক্স খুলে সেখান থেকে একটা সিম্পল ডায়মন্ডের পেন্ডেন্ট বের করে, সাথে ম্যাচিং কানের দুল। এগুলো যেন শ্রাবুর সব সময় পরে থাকতে পারে সেভাবেই বানিয়ে এনেছে রায়হান। তারপর সে ওগুলো নিজ হাতে শ্রাবুকে পরিয়ে দেয়। শ্রাবু এতক্ষণ যাবৎ চুপচাপ সবটা শুনছিল, অবাক হয়ে আর হতবাক দৃষ্টিতে তাকিয়েছিল। রায়হানের কথা শেষ হতেই শ্রাবু এক ঝটকায় রায়হানকে শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কান্না করে ওঠে। রায়হান কিছু বুঝে উঠতে পারল না, সে ভ্যাবাচাকা খায় যায় শ্রাবুর হঠাৎ কান্না করাতে। সে নিজেও শ্রাবুকে আলতো করে জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলে, হলুদিয়া কাঁদছিস কেন? আজকের এমন একটা দিনে তোর চোখে পানি মানায় না সুইটি। আমার অ্যাঞ্জেলের তো আজ থেকে দ্বিগুণ হাসি খুশি থাকার দিন। তার সঙ্গী, তার ভালোবাসার পুরুষ আজ থেকে যে তার সুখ দুঃখের সব দায়িত্ব নিয়েছে। তাহলে কান্না করছিস কেন পাখি? শ্রাবু হেসকে তুলে কান্না করতে করতে বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি, খুব খুব ভালোবাসি। আপনি ছাড়া আমি নিঃস্ব। আপনার ছায়ায় আমার আশ্রয়স্থল। অথচ আমি আপনাকে দিনের পর দিন, মাসের পর মাস এবং কি বছরের পর বছর শুধু কষ্ট দিলাম, আর আপনি নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসে গেলেন। আমি কি বলে আপনাকে ক্ষমা চাইবো? আমি কি বলে আপনার কাছে ক্ষমা চাইবো? আমি আপনার ভালোবাসা চিনতে এতটাই দেরি করলাম কেন? কথাগুলো বলেই শ্রাবু আরো জোরে কান্না করে দেয়। রায়হান শ্রাবুকে শক্ত করে জড়িয়ে ধরে রেখে বলে, সুইটি, ভালোবাসা কি আমি জানি, তবে এতটুকু জানি আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুই। তুই আমার আছিস বলেই আমি বেঁচে আছি। তোকে ভালো রাখার আর সারা জীবন আমার বুকের ভিতরে লুকিয়ে রাখার কারণ যদি হয় ভালোবাসা, তাহলে আমি চিৎকার করে বলতে রাজি, আমি আমার হলুদিয়াকে ভালোবাসি। যেই ভালোবাসার কোনো পরিমাণ নেই, যে ভালোবাসার ধরাছোঁয়া সাধ্যের বাহিরে, আমি সেই ভালো তোকেই বাসি আমার হলুদিয়া। এবার কান্না থামা অ্যাঞ্জেল, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়িটা পরে আয়, আমরা আজ লং ড্রাইভে যাব। রায়হানের কথাটা শোনা মাত্রই শ্রাবুর কান্না বন্ধ করে কাচুমাচু হয়ে যায়। তাকে বসে থাকতে দেখে রায়হান ভ্রু কুঁচকে বলে, কি হলো, কোনো সমস্যা? শ্রাবু আমতা করে বলে, আমি একা একা শাড়ি পরতে পারি না। রায়হান শ্রাবুর কথা শুনে ঠোঁট কামড়ে হেসে বলে, সে তো আমি জানি, যা ফ্রেশ হয়ে ব্লাউজ আর পেটিকোট পরে আয়, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। শ্রাবু তড়িৎ বেগে মাথা তুলে রায়হানের দিকে তাকিয়ে বলে, আপনি শাড়ি পরাতে পারেন? শিখেছি। কাউকে পরিয়েছেন? কাকে পরাবো? কাউকে পরাইনি, এখন তোকে পরাবো। কেন শিখেছিলেন? শ্রাবুর পরপর প্রশ্নের রায়হান হতাশার শ্বাস ফেলে বলে,
তোর জন্য। এবার যা, তাড়াতাড়ি কর, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। শ্রাবু আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর 10 মিনিটের ভেতরে ফ্রেশ হয়ে ব্লাউজ আর পেটিকোট পরে চলে আসে। রায়হান শ্রাবুকে এভাবে দেখে শুকনো ঢোক গিলে তার পুরুষত্ব জানান দিচ্ছে এই মেয়ে তার 27 বছরের পুরুষত্ব ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। সে টেনে হিঁচড়ে চোখ সরিয়ে দেয়, তারপর বিছানা ছেড়ে উঠে এসে শ্রাবুকে শাড়িটা পরিয়ে দেয়। শরীরের উষ্ণ হাতের ছোঁয়া পেতেই শ্রাবু কেঁপে ওঠে, তবুও নিজেকে শক্ত রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিন্তু তার শরীরের কম্পন যেন বেড়েই চলছে। রায়হান শাড়ির কুচি তুলে শ্রাবুর কোমরে গোজার জন্য পেটে হাত রাখতেই রায়হানের সর্বাঙ্গ কেঁপে ওঠে, সাথে শ্রাবু কেঁপে ওঠে। শ্রাবু খপ করে রায়হানের হাতটা ধরে ফেলে। তার শ্বাস দ্রুত চলছে। রায়হান হাঁটু গেড়ে বসে, কুচিগুলো কোমরে গুঁজে দিয়ে শ্রাবুর উন্মুক্ত উদরে ঠোঁট ছোঁয়। সাথে সাথে শ্রাবু কয়েক পা পিছিয়ে যায়। রায়হান শ্রাবুর অস্ত্রতা বুঝতে পেরে উঠে দাঁড়ায়। তারপর শ্রাবুকে স্বাভাবিক হওয়ার জন্য সে রুমের বাহিরে যেতে যেতে বলে, আমি বাহিরে আছি, তুই তাড়াতাড়ি চলে আয়, আমি ওয়েট করছি। রায়হান চলে যেতে শ্রাবু জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলায়। তারপর কিছুটা সময় নিয়ে নিচে চলে আসে। শ্রাবুকে স্বাভাবিক হতে দেখে রায়হান এক ঝটকায় শ্রাবুকে কোলে তুলে নিয়ে বাড়ির বাহিরে বের হয়। তার নিজের পোর্সে শ্রাবুকে বসিয়ে দেয় আর নিজেও বসে পড়ে ড্রাইভিং সিটে। গাড়ি চলতে শুরু করে অজানা গন্তব্যে, আর শ্রাবুও মুগ্ধ চোখে রাতে লন্ডন শহর দেখতে থাকে গাড়ির জানালা দিয়ে। আর তাকে এভাবে দেখে নিঃশব্দে প্রশান্তির হাসি হাসে রায়হান। ভোর 4টায় পিট করে চোখ খুলে জায়ান। তার মাথা ভার হয়ে আছে। সে কিছুক্ষণের জন্য বুঝতে পারল না সে কথায় আছে আর তার সাথে কি হয়েছে। হাত নাড়াতেই কিছু একটাই টান হাতে লাগতেই সেদিকে তাকায় জায়ান। তারপর আবারও চোখ বন্ধ করে সব কিছু মনে করার চেষ্টা করে। 1 মিনিটের মাথায় জায়ানের সব মনে পড়ে যায়। সে বুঝতে পারল তাকে হসপিটালে আনা হয়েছে। তার ডান হাতে ব্যান্ডেজে মোড়ানো। হাত নড়াচড়ার আওয়াজে জাইনা শিকদার সবেমাত্র লেগে আসা চোখটা খুলে যায়। সে দ্রুত ছেলের কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি হয়েছে বাবা? এই তো আমি, দেখো তোমার আম্মু তোমার পাশেই বসে আছে। জায়ান তার মায়ের দিকে তাকায়, তারপর আবারও চোখ ঘুরিয়ে সামনের দৃষ্টি স্থির রেখে তাচ্ছিল্য হেসে দুর্বল গলায় বলে, আম্মু শায়েরকে ফোন দিয়ে বলো এখানে আসতে। ছেলের কথা অনুযায়ী জাইনা শিকদার শায়েরকে ফোন করে। শায়ের তখন গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ফোনের বিকট শব্দে ঘুম ছুটে যায় তার। সে বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করতেই জাইনা শিকদার শায়েরকে বলে, বাবা, বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আসতে পারবা এখন? মেডিকেলের নাম শুনতেই শায়ার তড়িৎ বেগে চোখ খুলে ফোনে নামটা দেখে জাইনা আন্টি লেখা। সে আবারও ফোন কানে ধরে উঠে বসে বলে, আন্টি এত রাতে হসপিটালে কেন? রায়ান হসপিটালে, তুমি আসো, ও তোমাকে ডাকছে। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি আধা ঘন্টার মধ্যে আসি। কথাটা বলে শায়ার ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। রাতে রাস্তা ফাঁকা থাকায় শায়ার 19 মিনিটে এসে পৌঁছায় হসপিটালে। রিসেপশনে জায়ানের কেবিন নাম্বার জেনে ছুটে যায় সেদিকে। শায়ার 3 তলার 235 নাম্বার কেবিনের দিকে দৌড়ে ছুটে যায়। কেবিনের ভিতর ঢুকে দেখতে পায় জায়ান চোখ বন্ধ করে শুয়ে আছে আর জাইনা শিকদার মাথা নিচু করে বসে আছে। তুহিন শিকদার কেবিনে নেই, হয়তো বাহিরে আছে। শায়ার আস্তে আস্তে এগিয়ে যায় জায়ানের বেডের কাছে। তারপর আস্তে আস্তে ডেকে বলে, জায়ান। জায়ান আর জাইনা শিকদার দুজনেই শায়ারের কণ্ঠস্বর শুনে শায়ারের দিকে তাকায়। জায়ান মলিন হাসে শায়ারকে দেখে। জায়ান তার আম্মুর দিকে তাকিয়ে বলে, আম্মু বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসো, শায়ের আছে এখানে, তুমি যাও। জাইনা শিকদার ছেলের কথায় দ্বিমত পোষণ করলেও শায়ার বুঝায়। আর তখনই কেবিনে আসে তুহিন শিকদার। দুজনকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দেয় শায়ার। তারা যেতেই শায়ার জায়ানের কাছে এসে বলে, কাহিনী কি বলতো? 2 দিন আগে তোকে হসপিটাল থেকে নিয়ে গেলাম আর আজ আবার এডমিট হলি, কি হয়েছে খুলে বলতো ভাই? জায়ান কিছু না বলে শুধু বলে, শায়ের ভাই, আমাকে একটু সেন্টার পার্কে নিয়ে যাবি? জায়ানের কথায় শায়ার ভ্রু কুঁচকে বলে, এখন তুই সেন্টার পার্কে যাবি? মাথা ঠিক আছে তোর? এখনো ফজরের আজান পড়েনি আর তুই বলছিস এখন সেন্টার পার্কে যাবি? চল এখন যাব, তারপর সব বলবো। আচ্ছা দাঁড়া, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। যা, তাড়াতাড়ি আসিস, ভালো লাগছে না।
সায়ার আর কিছু না বলে উঠে চলে যায় ডক্টরের সাথে কথা বলতে। 10 মিনিট পর সায়ার এসে জায়ানকে নিয়ে যায়, তবে জায়ানের হাতে এখনো স্লাইন চলছে। সায়ার স্লাইনের ব্যাগ নিজের হাতে নিয়ে নেয়। তারপর তারা আস্তে ধীরে নিচে এসে সায়ারের গাড়িতে উঠে বসে আর সায়ার ড্রাইভিং সিটে। গাড়ি চলতে শুরু করে যথা নিয়মে। আধ ঘন্টার মধ্যে তারা এসে থামে সেন্টার পার্কের সামনে। ততক্ষণে ফজরের আজান পড়ে গেছে। নামাজের মানুষজনের সমাহার রাস্তায়। জায়ান সেন্টার পার্কের গেট ধরে ভেতরে ঢুকতেই তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সায়ারও তার পিছু পিছু যায়। তারা পার্কের ভেতরে ঢুকে ঘাসের উপরে বসে। কিছুক্ষণ পর জায়ান ঘাসের উপরে শুয়ে পড়ে। তার দেখা দেখি সায়ারও শুয়ে পড়ে। ততক্ষণে স্লাইন পুরো শেষ হয়ে যায়। সায়ার কিছুক্ষণ চুপ থেকে জায়ানকে বলে, এই জায়গাটা শ্রাবন্তীর খুব পছন্দের, প্রায় সময় এখানে এসে সময় কাটাতো। জায়ান দীর্ঘশ্বাস ফেলে বলে, লাস্ট টাইম আমার সাথে এখানে এসেই তার অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি তাকে হারালাম। জায়ানের কথায় সায়ার জায়ানকে বলে, তুই এখনো নিজেকে দোষী ভাবিস? জায়ান তাচ্ছিল্য হেসে বলে, ভাবি না, আমি আসলেই দোষী। তুই কেন দোষী হবি? তুই কি ওর অ্যাক্সিডেন্ট করেছিস যে তুই দোষী হবি? সেদিনও আমার সাথে বের হয়েছিল বলেই অ্যাক্সিডেন্ট হয়েছিল, না হলে তো হতো না। দেখ জায়ান, ভাগ্যের ওপর কিছু নেই। আল্লাহ তার ভাগ্যে এভাবে অ্যাক্সিডেন্ট লিখে রেখেছিল, তাই হয়েছে। এতে তোর কোনো দোষ নেই। জায়ান মলিন হেসে চোখ বন্ধ করে নেয়। তার চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ে। জায়ান আবারও চোখ খুলে আকাশ পানে তাকিয়ে সায়ারকে বলে, কাল ওর আবারও বিয়ে হয়েছে। রায়হান ওর দেনমোহর হিসেবে লন্ডনের বাড়ি, বাংলাদেশের আর ইন্ডিয়ার কোম্পানির শাখা, আরও বেশ কিছু জিনিস দিয়েছে। তাহলে তুই কি বলতে চাইছিস শ্রাবন্তীকে রায়হানের এসব বিলাসবহুল জীবনযাপন আর টাকা দেখে বিয়ে করছে? সায়ারের কথায় জায়ান মুখটা মলিন করে বলে, আমার জানেমান কখনোই এসবের লোভী ছিল না। রায়হান এসব দিয়ে ক্ষমতা প্রকাশ করলো। ও কালো দুনিয়ার বাদশা। ওর হাতে হালাল টাকার থেকে কালো দুনিয়ার হারাম টাকা আসে বেশি। যেদিন আমার জানেমান জানতে পারবে রায়হানের দেওয়া সবকিছুতে হালাল টাকার থেকে বেশি হারাম টাকার ছোঁয়া আছে, সেদিনও সবকিছু ফেলে রায়হানকে ত্যাগ করবে। তুই জানিস রায়হান সব ভালো কাজ করে, আসলে তাই কি? তার মানে তুই কি বলতে চাইছিস? সেটা সময় হলেই দেখবি। তবে আমি হয়তো কোনোদিন আমার জানেমানকে পাবো না। মেয়েদের মন একজনকেই দেয়া, তার বহুজনকে না। আমি শুরু থেকেই জানতাম ও কখনোই আমার হবে না। শুধু আশায় থাকতাম কিছু মিরাক্কেল তো হলো, তবে আমার সাথে না, রায়হানের সাথে। কি সুন্দর সবকিছু পেয়ে গেল। 6 বছর পর সবকিছু নতুন করে গুছিয়ে নিল। আজ শ্রাবন্তীর জীবনের বিশেষ রাত, তবুও কেন বারবার তাকে মনে করছিস? আজকে রাত পর শ্রাবন্তী পুরোপুরিভাবে অন্য দখলে হয়ে যাবে। জায়ান তাচ্ছিল্য হেসে বলে, সে তো অনেক আগেই রায়হান তাকে দখল করে নিয়েছে। শায়ের, কখনো যদি তোর চোখের সামনে তোরই ভালোবাসার মানুষটা তোর জন্য লাল শাড়ি না পরে অন্যের জন্য পরে, তাহলে তোর অনুভূতি কেমন হবে? জানি না, তবে নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। আমি রিদিকে ভালোবাসি জায়ান, আর আমার সারা জীবন রিদিকেই লাগবে। তাহলে বুঝে নে আমার অবস্থাটা কেমন হয়েছে যখন আমি তাকে লাল শাড়িতে আমার জন্য না অন্য কারোর জন্য বউ সাজতে দেখেছি। আমার অবুঝ কালের ভালোবাসা, 17 বছরের আসক্তির মানুষটা আজ রাতে পুরো শরীর কেঁপে উঠবে অন্য কারো উষ্ণ নিঃশ্বাসে। সে আজ আমার থেকে আরো দূরে চলে গেল। এটাই হয়তো নিয়তি। জায়ান, ভালোবাসা কেন এত পীড়া দেই? জানি না, তবে আমি আর কখনো প্রাণ খুলে শ্বাস নিতে পারবো না। আমার নিঃশ্বাস আটকে গেছে, আর ওর নিঃশ্বাস অন্য কারো নামে নতুন করে চলতে শুরু করেছে। হয়তো আমার ভালোবাসার কোনো খাত ছিল, তাই আমার ভাগ্য আমার সহায় হলো না। আর কেউ কিছু বলল না। নীরবতা নেমে আসলো দুজনের মাঝে। কে কি বলবে বুঝতে পারছে না। ভগ্ন হৃদয়ে জায়ান আর অনিশ্চিত ভবিষ্যতের সায়ার দুজনকে কি বলে সান্ত্বনা দিবে, তাই কেউ আর কিছু বলল না। জায়ান নীরবে চোখের পানি ফেলছে আর সায়ার আকাশ পানে তাকিয়ে ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলছে। ভালোবাসা সত্যি কষ্টদায়ক। কারো জীবন গড়ে তো কারো জীবন ভাঙে। জায়ান চোখের পানি নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, ইয়া আল্লাহ, আমার জন্য যারা দুনিয়ায় পাঠাও নেই, তাহলে তার জন্য কেন আমার এই বুকে ভালোবাসা জন্মালে? রাত 2টার দিকে গাড়ি এসে থামে জঙ্গলের মধ্যে। রায়হান শ্রাবুকে হঠাৎ এমন একটা জায়গায় নিয়ে আসায় শ্রাবু ভয় পেয়ে যায়। শ্রাবু কাঁপা কাঁপা গলায় রায়হানকে বলে, আমরা এখানে কেন এসেছি? আমার ভয় করছে, এটা তো জঙ্গল। চলুন আমরা ফিরে যাই, ভয় করছে আমার।
শ্রাবুর কথা শুনে রায়হান আলতো হেসে বলে, হার্ট ভয় পাচ্ছিস কেন? আমি তো তোর সাথে আছি। আমার উপর বিশ্বাস রাখ। মৃত্যুর আগ পর্যন্ত তোর কোনো কিছুই আমি হতে দিব না। শ্রাবু রায়হানের কথায় ভরসা পায়। রায়হান গাড়ির দরজা খুলে হাত বাড়িয়ে দেয় শ্রাবুকে নামার জন্য। শ্রাবু রায়হানের হাত ধরে নেমে পড়ে। তার ভয় করছে, কিন্তু রায়হান পাশে থাকায় অতটা ভয় লাগছে না। সে চারিপাশে চোখ ঘুরিয়ে দেখে চারিপাশ শুধু জঙ্গল আর কিছুই নেই। রায়হান শ্রাবুর হাত ধরে গাড়ি লক করে সামনের দিকে এগিয়ে যায়। শ্রাবুর বুক কাঁপছে, তবু রায়হানের সাথে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছে। প্রায় মিনিট 20 হাঁটার পর তারা এসে থামে জঙ্গলের মাঝখানে একটা পুরো বাড়িতে। বাড়ির বাইরের পরিবেশটা দেখলেই যে কারো শরীরের লোম দাঁড়িয়ে যাবে, অথচ এতে রায়হানের কোনো হেলদোল নেই। শ্রাবু ভয়ের শরীর কাঁপছে। সে দু হাতে রায়হানের হাতের বাহু খামচে ধরে রেখেছে। বার কয়েক শুকনো ঢোক গিলে চারপাশে দেখছে। এখান থেকে দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখা যায় না, একটা কাক পক্ষী না। রায়হান শ্রাবুর হাতের উপর হাত রেখে আলতো হেসে ভরসা দেয় যে সে আছে, ভয় পেতে না। রায়হান আর শ্রাবু দুজনেই ধীর কদমে এগিয়ে যায় বাড়িটির ভিতর। তারা বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখতে পায় পুরো বাড়ি অন্ধকার। এতে শ্রাবু আরো ভয় পেয়ে যায়। রায়হান শ্রাবুকে নিয়ে একদম বাড়িটির ড্রয়িং রুমের মাঝে দাঁড় করায়। তারপর রায়হান শ্রাবুকে ছেড়ে চলে যায়। কোথায় যায় জানা নেই। শ্রাবু এতে আরো ভয় পেয়ে যায়। 2 মিনিটের মাথায় পুরো বাড়ির লাইট জ্বলে ওঠে আর শ্রাবু আঁতকে উঠে হঠাৎ করে এমন পুরো বাড়ি আলোকিত হওয়ায় সে চোখ খিচে বন্ধ করতেই শুনতে পায়, সুইটি, চোখ খুলে সামনে তাকা।